কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তাহলে এসো আমরা আমাদের আজকে অনলাইন ক্লাসটা শুরু করি। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি পড়াবো। এই বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যে পাহাড়পুর ও ময়নামতি ঐতিহাসিক স্থানটি রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের 24 পৃষ্ঠাটা বের করো। দেখো, পাহাড়পুর 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছিল। পাহাড়পুর রাজশাহী জেলার রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি শঙ্কর মহাবিহার নামেও পরিচিত। তাহলে আমরা দেখো যেটুকু পড়লাম, এখানে কিন্তু অনেকগুলো ছোট প্রশ্ন হয়। যেমন পাহাড়পুর কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে? সেটা হচ্ছে 781 থেকে 821 খ্রিস্টাব্দে। এটি কোন রাজার আমলে নির্মিত হয়েছিল? তাহলে পাল রাজা ধর্মপালের সময় ও শাসন আমলে নির্মিত হয়েছিল। এটি কোন জেলায় অবস্থিত? রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এখানে কি রয়েছে? 24 মিটার উঁচু একটি গড় রয়েছে। পাহাড়পুরের আরেক নাম কি? সেটা হচ্ছে শঙ্কর মহাবিহার। দেখো, এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে অর্থাৎ এই যে শঙ্কর মহাবিহার রয়েছে, এই বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। এখানে মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা। এখানে কিন্তু আরো একটি ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে পাহাড়পুরে কতটি ভিক্ষু কক্ষ রয়েছে? তাহলে কতটি রয়েছে? 177টি। তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমরা পাহাড়পুর যখন পড়লাম, এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আমরা অনেকগুলো তৈরি করেছি, যার উত্তরটাও কিন্তু আমি মৌখিকভাবে বলে দিয়েছি। এখানে তোমার বড় প্রশ্নও কিন্তু হতে পারে। বড় প্রশ্ন এরকম হতে পারে যে আমি তোমাদেরকে একটু লিখেই দেখাচ্ছি যে পাহাড়পুর কত খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে, বা কোন রাজার শাসন আমলে নির্মিত হয়েছে, বা পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লেখো। এরকম বড় প্রশ্ন হতে পারে। তাহলে এই যে পাহাড়পুর আমরা যখন পড়লাম, এই সম্পর্কে তোমরা 4টি বাক্য লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এবার আসো ময়নামতি। আমরা এবার ময়নামতি সম্পর্কে আলোচনা করব। 8ম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। তাহলে ময়নামতির যে নামকরণ করা হয়েছে, এটা কার নাম অনুসারে করা হয়েছে? সেটা হচ্ছে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামের সাথে মিল রেখে এই জায়গার নামকরণ করা হয় ময়নামতি। এটা কত শতকে করা হয়? 8ম শতকে করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। তাহলে ময়নামতি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তাহলে বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র কোনটি ছিল? সেটা হচ্ছে ময়নামতি। তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গিয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অন্যান্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুয়ান হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা পাথরের ফলকের নিদর্শন রয়েছে। দেখো, আমরা রিডিং করলাম। এই যে ময়নামতি সম্পর্কে যেটা বলা হয়েছে, এখান থেকে কমন যে প্রশ্নটা সাধারণত এসে থাকে সেটা হচ্ছে ময়নামতির কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে, বা ময়নামতি কার স্ত্রী ছিলেন, এটি কত শতকে করা হয়েছে, ময়নামতিতে কি কি নিদর্শন পাওয়া গিয়েছে। সাধারণত এই ধরনের প্রশ্নই হয়ে থাকে, বা ময়নামতি কোথায় অবস্থিত এরকম। তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে কিন্তু আলোচনা করেছি যে ময়নামতি 8ম শতকের দিকে হচ্ছে রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নাম অনুসারে এই জায়গাটা নামকরণ করা হয়। আর এটি দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। ময়নামতি একটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের নিদর্শন পাওয়া গেছে, যেটা বলা হয়েছে যে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গিয়েছে।
তোমার জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুন হাতি ইত্যাদি এই ধরনের নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও কিন্তু বিভিন্ন মুদ্রা পাথর ফলকের নিদর্শনও পাওয়া গিয়েছে। এবার এসো আমরা পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে সোনারগাঁও। সোনারগাঁওটা সম্পর্কে দেখো পরের পৃষ্ঠায় তোমাদের সোনারগাঁও রয়েছে, সোনারগাঁও ও লালবাগ কেল্লা। আমরা এই সম্পর্কে একটু আলোচনা করি। সোনারগাঁও হচ্ছে সোনারগাঁও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। তাহলে যেমন ময়নামতি কত শতকের দিকে পড়েছে আমরা, যে 8ম শতকের, আর সোনারগাঁও এবং লালবাগ কেল্লা হচ্ছে 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। তাহলে সোনারগাঁও কোথায় অবস্থিত? এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। আর কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। তাহলে সোনারগাঁও কাদের রাজধানী ছিল? সেটা হচ্ছে প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। তাহলে আমরা বলতেই পারি যে সোনারগাঁয়ে কার মাজার রয়েছে? সেটা হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহের মাজার রয়েছে। 1610 সালে এক যুদ্ধে ইসহাক খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁওর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। এই লাইনটা তোমরা একটু খেয়াল করো, আমি আবারও পড়ছি। 1610 সালে এক যুদ্ধে ইসহাক খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁওর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থানান্তর করা হয়। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ঢাকাকে কত সালে রাজধানী করা হয়? সেটা হচ্ছে 1610 সালে। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ, যে 1610 সালে কিন্তু ঢাকাকে রাজধানী করা হয়, অর্থাৎ সোনারগাঁওর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। 19 শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানামনগর গড়ে ওঠে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে পানামনগর কেন গড়ে উঠেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে কিন্তু পানামনগর শহরটা গড়ে উঠেছিল। সোনারগাঁওর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে কিন্তু প্রশ্ন দুই রকম হতে পারে। সেটা হচ্ছে লোকশিল্প জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1975 সালে। আর লোকশিল্প জাদুঘর কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? সেটা হচ্ছে সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো এই দুটো প্রশ্নও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে, আর একটা হচ্ছে কেন প্রতিষ্ঠা করা হয়েছে। লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। তাহলে এখান থেকে কিন্তু আমি প্রতিটা লাইন যখন তোমাদেরকে পড়ালাম, ছোট ছোট প্রশ্ন তৈরি করে দিলাম। তোমরাও যখন বাসায় পড়বে এভাবে প্রশ্ন তৈরি করে পড়বে, তাহলে দেখবে প্রত্যেকটা লাইনই কিন্তু তোমাদের মনে থাকছে এবং সেই সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা তোমাদের হচ্ছে। আমি এই যেটা যে সোনারগাঁওটা পড়ালাম, এটা হচ্ছে আমি আরেকবার তোমাদেরকে মনে করে দিয়েছি কি ধরনের প্রশ্ন এখানে হতে পারে। সেটা হচ্ছে সোনারগাঁও লালবাগ কেল্লা কত শতকের নিদর্শন? এটা হচ্ছে 17 শতকের নিদর্শন। সোনারগাঁও কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। আর এখানে কাদের হচ্ছে রাজধানী ছিল? প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। এখানে কার মাজার রয়েছে? গিয়াসউদ্দিন আজম শাহের মাজার রয়েছে। ঢাকাকে কত সালে রাজধানী করা হয়? সেটা হচ্ছে 1610 সালে। পানামনগর কেন গড়ে উঠেছিল? হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগর গড়ে উঠেছিল। লোকশিল্প জাদুঘর কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1975 সালে। এবং লোকশিল্প জাদুঘর কেন প্রতিষ্ঠা করা হয়? সেটা সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। আর একটা প্রশ্ন দেখো ওখানে রয়েছে, লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেছিল? সেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লালবাগ কেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। তাহলে লালবাগ কেল্লা কত সালে নির্মাণ করা হচ্ছে? 1678 সালে। লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। তাহলে এই লালবাগ কেল্লার যে দুর্গটা, এটা কাজ কে শুরু করেছিল? আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ। দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি। দুর্গটি কিসের তৈরি?
দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসকগণ তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়। দেখো, প্রত্যেকটা ঐতিহাসিক স্থান আমরা পড়ার সময় ছোট ছোট প্রশ্ন তৈরি করলাম, সেগুলো আমরা মৌখিকভাবে তোমাদেরকে উত্তর জানিয়ে দিলাম। তোমরা বাসায় যখন পড়বে তখন কিন্তু অবশ্যই ছোট ছোট প্রশ্ন তৈরি করে সেগুলো উত্তর সহ খাতায় লিখবে, তাহলে দেখবে, এবং সেগুলো মুখস্থও করবে। তাহলে তোমাদের এই পাঠ সম্পর্কে কিন্তু খুব খুব ভালো একটা ধারণা হবে, বা তোমাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। কারণ কি, যে কাঠামোবদ্ধ প্রশ্ন হয় বা সংযুক্ত প্রশ্নগুলো করা হয়, সেটা সাধারণত বইয়ের রিডিংয়ের ভিতর থেকে তৈরি করে দেওয়া হয়। যেভাবে আমি পড়ানোর সময় প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে বললাম বা তার উত্তরটা দিলাম, এভাবেই প্রশ্ন তৈরি করা হয়। তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দিতে পারবে। তাহলে তোমাদের পড়া কিন্তু থাকলো এই যে পাহাড়পুর ময়নামতি, অর্থাৎ 3য় অধ্যায় পার্ট 2 এবং 3, পাহাড়পুর ময়নামতি, সোনারগাঁও ও লালবাগ কেল্লা। এটা তোমরা বাসায় খুব ভালো করে পড়ো এবং লেখো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় বসে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।